হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সকলকে আর্টস উইথ বিডি চ্যানেলে স্বাগত জানাই এবং সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে চলে এসেছি এক বাংলা ব্যাকরণের এক সম্পূর্ণ নতুন এক অধ্যায় বা নতুন এক ধরনের শিক্ষার ব্যাপার নিয়ে। তোমরা জানো যে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যে তোমাদের সিলেবাসের মধ্যে কারক এবং সমাস ছাড়াও বাক্য বাচ্য নামে আরও দুটি পাঠ রয়েছে। তো এই যে বাক্য অধ্যায়টা এটাও কিন্তু বিভিন্ন পার্টে, যেমন ইতিপূর্বে আমি কারক ও সমাস নিয়ে বিভিন্ন পার্টে আলোচনা করেছি। আজকেও আমি সেই বাক্য যে তোমাদের অংশটা রয়েছে চ্যাপ্টারটা মাধ্যমিক পরীক্ষার জন্য, তো সেই জন্য আমি এটাও বিভিন্ন পার্টে আলোচনা করব। একদিনে কিন্তু অনেকটা আলোচনা করব না, কারণ ধাপে ধাপে একটু একটু করে বুঝলে সেই বোঝাটা কিন্তু আমাদের মাথার মধ্যে থেকে যায়, তাই সহজে কিন্তু আমরা সেটা ভুলি না, সেটা যাই হোক না কেন। তাই একেবারে অত্যধিক না শেখাই মনে করি ভালো, কারণ একেবারে যদি পুরো বাক্যটা আমরা একদিনে বুঝতে চাই, আমরা কিন্তু যেটুকু ধরবো বা ধরতে পারবো মাথার মধ্যে সবটাই বেরিয়ে যাবে। কারণ যদি আমরা অল্প অল্প করে শিখি এবং সেটা যদি আমরা পরের দিন রিভাইজ দিই, তাহলে কিন্তু সেই অংশটা দেখবে আমাদের মাথার মধ্যে ভালো করে গেঁথে যাচ্ছে বা আমরা খুব ভালো করে সেটা আয়ত্ত করতে পারছি। তাই বন্ধু, যেহেতু ব্যাকরণের পাঠ শুধু বাংলার ক্ষেত্রে বলবো না, ইংলিশের ক্ষেত্রে যে ব্যাকরণ বা গ্রামার রয়েছে সেখানেও কিন্তু একই জিনিস। একদিনে কিন্তু অত্যধিক জিনিস বোঝা অসম্ভব, কারণ আমাদের উপর চাপ পড়ে, আমাদের মেন্টালিটি সেই প্রেশার নিতে পারে না, সবার মেন্টালিটি সমান নয়। এমনকি অঙ্কের ক্ষেত্রেও একই কথা বলবো, যে তোমরা একই নিয়মের অঙ্ক ধাপে ধাপে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে করে এগোবো, অর্থাৎ প্রথমে ছোটো থেকে শুরু করো, লাস্টে গিয়ে বড়োয় থামো, এই হচ্ছে নিয়ম। তো বন্ধু, তোমাদের মাধ্যমিক যারা 26-এ দেবে এবং যারা টেস্ট পরীক্ষা যে তোমরা নভেম্বরে হবে তোমরা জানো, তার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ। আশা করি তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে এবং প্রিপারেশান নেওয়া কিন্তু তোমরা বন্ধ করবে না। হ্যাঁ, প্রত্যেক দিন তোমরা নিরন্তর অনুশীলন ও কঠোর পরিশ্রম করে যাও। বন্ধু, পরিশ্রম করলে ফল পাবে, পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, এটা মাথার মধ্যে রেখো। তাই যতদিন না পর্যন্ত তুমি লক্ষ্যে পৌঁছাতে পারছো, ততদিন পর্যন্ত তুমি তোমার পরিশ্রম চালিয়ে যাও। দরকার হলে একই অঙ্ক, একই গ্রামার, একই রাইটিং বারে বারে প্র্যাকটিস করো, নিজেকে আরও উন্নত করো, নিজেকে আরও ধারালো করো, নিজেকে আরও শানিত করো, অর্থাৎ আরও আরও মজবুত করে তোলো, যাতে তোমার ত্রুটি বিচ্যুতিগুলো কোনোভাবেই না থেকে যায়। আর বলবো, এই যে আমি বাক্য অধ্যায়টা আমি আলোচনা করব, হ্যাঁ, তো সবাইকে আমি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে, যারা সাবস্ক্রাইবার এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকেও অনুরোধ করব যে কখনোই কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ করে করে দেখবে না। স্কিপ করে দেখলে কি হবে না, আমি যেটা বলতে চাইছি বা যেটা বোঝাতে চাইছি খুব সহজ করে, তাহলে তোমরা সেটা মিস করে যাবে, বা কীভাবে আমি জিনিসটা করাচ্ছি সেটা তোমরা মিস করে যাবে। তাই অনুরোধ করব যে কোনোভাবেই যেন তোমরা এটা মিস করবে না বা স্কিপ করবে না। হ্যাঁ, সেই সঙ্গে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে করে কখনও কোনো ভিডিও যখনই ছাড়ি না কেন আমার এই চ্যানেলে বা আমি আপলোড করি না কেন, সবার আগে তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। অবশ্যই বন্ধুদের মধ্যে, তোমাদের যারা বন্ধুবান্ধব গ্রুপ রয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত, যাতে করে এই যে ভিডিওর বা এই যে শিক্ষার যে সুযোগটা তারাও যেন লাভ করতে পারে, যতটা পারে শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ যেখান থেকে হোক আমরা শিক্ষা কিন্তু সর্বত্র পেতে পারি। শিক্ষা শুধুমাত্র যে আমরা কোনো প্রাইভেট টিউশন মাস্টার বা কিংবা স্কুলের টিচার থেকে পাই তা কিন্তু নয়। আমরা শিক্ষা বিভিন্ন জায়গা থেকে পেতে পারি। রাস্তার যিনি ডাবুওয়ালা আছেন তার থেকেও শিক্ষা পেতে পারি। রাস্তার কোনো পোস্টার মারা আছে দেয়ালে, সেখান থেকেও আমরা কিন্তু শিক্ষা পেতে পারি। তাই বলবো বন্ধু, যে তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে যারা মাধ্যমিক দেবে, তাদেরকে তোমরা এই অবশ্যই চ্যানেলের লিঙ্কটিকে শেয়ার করে দিও, এবং যাতে করে তারা এই আমার যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলটা তারা যেন লাভ করতে পারে, তারা যাতে ভালো পরীক্ষা দিতে পারে। তাই বন্ধুদের মুখ চেয়ে চ্যানেলটিকে শেয়ার করে দিও। আশা করি সবাইয়ের ভিডিওটা কাজে লাগবে আজকে। শুধুমাত্র দশম শ্রেণীর শিক্ষার্থী নয়, যারা বাংলা নিয়ে একটু আধটু নাড়াচাড়া করো বা ক্লাস 8, 6, 5, 7 যারা রয়েছে তাদের ক্ষেত্রেও লাগবে, আর যারা 9 রয়েছে তাদের তো লাগবেই, কারণ তোমরা কয়েক দিনের মধ্যেই তোমরা ক্লাস 10 উঠে যাচ্ছ বন্ধু। তাই
অবশ্যই তোমাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। চলো বন্ধু, আমরা একেবারে চলে যাই ভিডিওর মূল পর্বে। দেখো বন্ধু, আমি প্রথমেই বাক্য বলে একটা জিনিস বোর্ডের মধ্যে লিখেছি। এবার কথা হচ্ছে এই বাক্য দেখবে তোমরা 5, 6, 7 যখন পড়তে বহুবারই কিন্তু স্যারেরা প্রশ্ন করেছে বাক্য বলতে তোমরা কি বোঝো। অনেকেই কিন্তু আমরা দেখেছি নাকানি চোবানি খেয়েছি। হ্যাঁ, বাক্য কাকে বলে অনেককেই কিন্তু আমরা সঠিক সংজ্ঞা দিতে কিন্তু দেখে নিই, বা সংজ্ঞা দিলেও তারা কিন্তু কুঁতিয়ে কাঁতিয়ে সেই সংজ্ঞাটা উদ্ধার করছে। তাই অত্যন্ত সহজ ভাষায় সহজভাবে কীভাবে তোমরা বাক্যটাকে বলবে সেটা আজকে একটু সংজ্ঞাটা আমি বলে দিই, খুব সহজভাবে বলবে। হ্যাঁ, কারণ বাক্য সংজ্ঞা তোমাকেও যদি এখন ধরা হয় বা আমাকেও যদি ধরা হয়, আমিও কিন্তু সঠিকভাবে পুরোপুরি বলতে পারবো না, একটু হয়তো আটকাতে পারে। তাই যতটা সহজ ভাষায় পারছি আমার ভাষায় সেটা আমি বোঝাচ্ছি, এবং এইটা লিখলেও কিন্তু তোমরা পূর্ণ নাম্বারই পাবে, এই জন্য কোনো নাম্বার কাটা যাবে না। তো বাক্য কাকে বলে আমাদের জানতে হবে। বাক্য হচ্ছে আমাদের যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। কি বললাম? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন পদ সমষ্টিকে আমরা বাক্য বলবো। কি বললাম? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন পদ সমষ্টিকেই আমরা বাক্য বলবো। আবারও বলছি, আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন পদ সমষ্টিকে কিন্তু আমরা বাক্য বলবো বন্ধু। তাই কি, আবারও বলছি, ভালো করে মুখস্থ করে নিও যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন পদ সমষ্টিকে কিন্তু আমরা বাক্য বলবো। তোমরা পারলে খাতার মধ্যে লিখে নাও যে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে এমন পদ সমষ্টিকে কিন্তু আমরা বাক্য বলবো। যেমন ধরো, তোমার এই মুহূর্তে খিদে পেয়েছে, তোমার এই মুহূর্তে খিদে পেয়েছে বা তোমার এই মুহূর্তে তৃষ্ণা পেয়েছে, তাহলে তোমার মনের যে ভাবটা, সেই মনের ভাবটা তোমার বাড়ির যারা বাবা মা রয়েছে, অভিভাবক রয়েছে, তোমাকে তো আলটিমেটলি বোঝাতে হবে, নাহলে সে বুঝবে কি করে যে তোমার খিদে পেয়েছে বা তোমার তৃষ্ণা পেয়েছে। তাই তোমাকে কি করতে হবে, আমাকে মুখ দিয়ে কতগুলো পদ বা কতগুলো শব্দ আমাকে বলতে হবে তাদের উদ্দেশ্যে, যাতে তারা বুঝতে পারে তোমার মনের ভাবটা। যেমন আমার খিদে পেয়েছে, আমাদেরও খেতে দাও। এই যে এতগুলো আমি পদ বললাম, এই পদগুলোকে শব্দ যখন জুড়ছি তাকে আমরা বাক্য বলবো। যেমন রাম ফুটবল খেলছে, যদি আমি লিখি বা আমায় এক গ্লাস জল দাও, আমি লিখলাম আমায় এক গ্লাস জল দাও, আমায় এক গ্লাস জল দাও। তাহলে বন্ধু এখানে দেখো, এগুলো প্রত্যেকটা একটা করে পদ। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একটা পদ, এবং আবার কি, এই প্রত্যেকটা পদের দ্বারাই কিন্তু আমরা আমাদের মনের অর্থটাকে বা মনের যে ভাবটা সেটা সম্পূর্ণ প্রকাশ করছি। কারণ আমি জল খেতে চাইছি, প্রথমত কি, আমি জল খেতে চাইছি কারণ আমার তৃষ্ণা পেয়েছে। এই তৃষ্ণা পাওয়া, জল খেতে চাওয়া যে মনের ভাবটা, এই মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা যে পদগুলো ইউজ করি সম্পূর্ণরূপে, সেই পদগুলোকে আমরা একত্রে বাক্য বলি। ঠিক আছে, এটা তোমরা ভালো করে মাথার মধ্যে নিয়ে নিও যে বাক্য কাকে বলে। এরকম তারা কিন্তু একটা সহজ প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে, বাক্য কাকে বলে। তখন দেখবে তোমরা অনেকেই কিন্তু উত্তর করতে গিয়ে কিন্তু তোমরা অনেকেই কিন্তু অনেকভাবে ভাবছো, কিন্তু সঠিকভাবে দেখছো যে সেই উত্তরটা হচ্ছে না। তাই চেষ্টা করবে এই সহজ সংজ্ঞাটা। কি বললাম? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন পদ সমষ্টিকে বলা হয় বাক্য। কি বললাম? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এমন পদ সমষ্টিকে বলা হয় বাক্য। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার নেক্সট যাবো হচ্ছে যে বাক্যের কটি অংশ। তোমরা প্রত্যেকেই জানো, কারণ তোমরা ইংলিশ গ্রামার করেছো, সেখানেও তোমরা দেখেছো যে একটি সেন্টেন্সের কটি অংশ হয়। ইতিপূর্বে তোমরা ক্লাস 5, 6-এও তোমরা পড়েছো যে বাক্যের কটি অংশ হয়। না, আমরা সাধারণত জানি বাক্যের দুটি অংশ। আমরা কি জানি? বাক্যের দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। কি বললাম? একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। এবার তোমরা জানো যে উদ্দেশ্যকে ইংলিশে কি বলা হয়, তোমরা যেহেতু ইংলিশ গ্রামার করেছো। না, উদ্দেশ্যকে বলা হয় সাবজেক্ট, আর বিধেয়কে বলা হয় প্রেডিকেট। তো বন্ধু, উদ্দেশ্য, এবার পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিতেই পারে যে উদ্দেশ্য কাকে বলে। আমি বিগত কয়েক বছরের প্রশ্ন ঘাঁটছিলাম তোমার এই মাধ্যমিকে তোমাদের, তো সেখানে দেখলাম যে দিয়েছে একটা সালে যে উদ্দেশ্য কাকে বলে, একটা উদাহরণ সহজে বুঝিয়ে দাও। তো উদ্দেশ্য আমরা কাকে বলবো? উদ্দেশ্য আমরা বলবো যে বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, বা সহজ করে বলা হয়, বাক্যে যিনি কাজটা করছেন তাকে আমরা উদ্দেশ্য বলি। বা কি বললাম? বাক্যে যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে বা বাক্যে যিনি কাজটা করছেন তাকে আমরা অ্যাকচুয়ালি উদ্দেশ্য বলি। যেমন আমি যদি এখানে লিখি যে রাম ফুটবল খেলছে, রাম ফুটবল খেলছে,
তাহলে এই ফুটবল খেলাটা, হ্যাঁ, তাহলে কাজটা করছে কে? রাম। কাজটা করছে কে? রাম। বা আমি যদি অন্যভাবে ভাবি যে এই ফুটবল খেলা কথাটা কার সঙ্গে জড়িত হচ্ছে? রামের সঙ্গে বাক্যের মধ্যে। তাহলে রামটা বন্ধু হচ্ছে উদ্দেশ্য, আর যেটা পড়ে রইলো এই পুরোটা হচ্ছে বিধেয়। এবার আমি আসবো বিধেয়র সংজ্ঞা, যে বিধেয় কাকে বলে। বিধেয় কাকে বলে তোমরা জানো প্রত্যেকে, যে বিধেয় হচ্ছে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাকে বলা হয় বিধেয়। ঠিক আছে, আবার বলছি বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা বলা হয় বিধেয়। ঠিক আছে, এই আগে তোমরা এইটুকু অংশ দেখে নাও। তিনটে অংশ এখানে পড়ালাম, বাক্য কাকে বলে, উদ্দেশ্য বিধেয় কাকে বলে, এবং সেটা উদাহরণ সহযোগে আমি দেখালাম। তোমরা এই অংশটা একটু ভালো করে দেখে নাও, আমি তারপরে আসছি। যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, তাহলে কমেন্ট বক্সে জানালে কি হয়? কমেন্ট বক্সে জানালে কিন্তু আমি তোমাদের যার যেখানে সমস্যা রয়েছে আমি সেই সমস্যাটা তোমাদেরকে আমি হেল্প করতে পারবো। এবার দেখো, সাধারণত আমরা কি জানি, বাক্যে সম্পূর্ণ বাক্যে একটি উদ্দেশ্য একটা বিধেয় থাকেই। কি বললাম? সম্পূর্ণ বাক্যে একটি উদ্দেশ্য আর একটি বিধেয় থাকে। যেমন রাম ফুটবল খেলছে, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য এবং এর উদ্দেশ্য হচ্ছে রাম, এর উদ্দেশ্য হচ্ছে রাম, আর বিধেয় হচ্ছে ফুটবল খেলছে। এই ছিল আমাদের আজকে মোটামুটি বাক্য, উদ্দেশ্য, বিধেয়, এই তিনটে অংশ বললাম। তোমরা দেখে নাও, আমি এটা মুছে দেবো, মুছে দিয়ে আমি পরের যে রয়েছে বাক্য নির্মাণের যে শর্ত আমি সেটাই চলে আসবো, আবার তোমরা দেখে নাও। ঠিক আছে বন্ধু, এটা মুছলাম। তাহলে যদি কোনো অসুবিধা কমেন্ট অবশ্যই জানিও, যদি কারো কোনো কিছু লেগে থাকে, কোনো লেখাপত্র, অবশ্যই আমাকে জানিও, চেষ্টা করবো তোমাদেরকে আমি সেই লেখাটা দিয়ে দেওয়ার। এবং যতটা পাচ্ছি সহজ ভাষায়, নিজের ভাষায় আমি পড়ানোর চেষ্টা করছি। এবং যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধু দেখো, বাক্য নির্মাণ করতে গেলে আমাদের কতগুলো শর্ত মানতে হয়। হ্যাঁ, বাক্য নির্মাণ করতে গেলে আমাদের কতগুলো শর্ত দেখতে হয়। তো সেই শর্তকে আমাদের এখানে আমাদের সিলেবাসে দেওয়া আছে যে বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিনটি। আবারও বলছি, বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিনটি। কি কি? এক হচ্ছে যোগ্যতা। বাক্য নির্মাণের শর্ত তিনটে, একটা যোগ্যতা, একটা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আর একটা আসক্তি। এবার বন্ধু, আসক্তির আবার অপর নাম আছে। হ্যাঁ, এই আসক্তির অপর নামটা কিন্তু পরীক্ষাতে, মাধ্যমিকে বা টেস্টে কিন্তু দেয়, প্রায় বিভিন্ন স্কুলে আমি দেখেছি দেয়। আসক্তির অপর নাম তোমরা লিখে রাখো, আসক্তির অপর নাম কিন্তু নৈকট্য। ঠিক আছে, আসক্তির অপর নাম হচ্ছে নৈকট্য, ভালো করে বুঝবে। তাহলে বাক্য নির্মাণে কয়টা শর্ত হলো? বাক্য নির্মাণে তিনটি শর্ত আমরা পেলাম, একটা যোগ্যতা, একটা আকাঙ্ক্ষা আর একটা আসক্তি, আর আসক্তির অপর নাম হচ্ছে নৈকট্য। এবার প্রথম যেটা রয়েছে যোগ্যতা, এটা আমাদেরকে আলোচনা করতে হবে আজকে। আর যোগ্যতার সংজ্ঞাও কিন্তু মাধ্যমিকে পড়ে, যেন তোমরা বিভিন্ন বিগত সালের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেখানে তোমরা একটু নেড়ে চেড়ে দেখতে পারো যে বেশ কয়েকবার এসেছে যোগ্যতা সংজ্ঞা, বা কোনো একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলছে এটা বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘন করেছে, এরকম জায়গায় প্রশ্ন হয়ে থাকে। তো দেখো, যোগ্যতা কি না, যোগ্যতা হচ্ছে বাস্তবের সঙ্গে, আমি সহজ করে বলছি, ঠিক আছে, বইয়ের ভাষা ছাড়ো, বইয়ের ভাষা ছেড়ে দিয়ে সহজ করে বলছি, বুঝে নেওয়ার ব্যাপারটা, তাহলে তোমাদের পড়ার আরো সুবিধা হবে। যোগ্যতা হচ্ছে যে বাক্যটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। কি বললাম? যে বাক্যটার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই তাকে আমরা এক কথায় যোগ্যতা বলবো। আবারও বলছি, যে বাক্যটার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই তাকে আমরা যোগ্যতা বলবো। যেমন আমি যদি এর একটা উদাহরণ লিখি যোগ্যতার, যে মানুষ, একটা যদি আমি এক্সাম্পল লিখি যে মানুষ কান দিয়ে দেখে, হুম, মানুষ কান দিয়ে দেখে, এটা কি আদৌ সম্ভব? মানুষ কান দিয়ে দেখে, মানুষ কি কান দিয়ে দেখতে পারে? না। তাহলে কি না, এই বাক্যটার বাস্তবের সঙ্গে মিল নেই। তাহলে অ্যাকচুয়ালি বাস্তবটা কি? হয় মানুষ কান দিয়ে শোনে, নয়তো মানুষ চোখ দিয়ে দেখে। কি বললাম? হয় মানুষ কান দিয়ে শোনে, নয়তো মানুষ চোখ দিয়ে দেখে। কিন্তু আমাকে যদি পরীক্ষার হলে দিয়ে দেয় মানুষ কান দিয়ে দেখে, বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘন করেছে লেখো, তাহলে কিন্তু আমি অবশ্যই চোখ কান বুঝে লিখে দেবো যে এটা বা এই বাক্যটা যোগ্যতাহীন, অর্থাৎ এই বাক্যটা যোগ্যতা শর্ত লঙ্ঘন করেছে। কেননা বাস্তবে মানুষ কিন্তু কান দিয়ে দেখে না, বাস্তবে মানুষ কিন্তু কান দিয়ে শোনে। আবারও বলছি, যোগ্যতা হচ্ছে, কি বললাম, যোগ্যতা হচ্ছে যে বাক্যটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই তাকে আমরা অ্যাকচুয়ালি যোগ্যতা বলি।
যেমন মানুষ কান দিয়ে দেখে, অ্যাকচুয়ালি কি মানুষ কান দিয়ে শোনে, এটা বাস্তব কথা, কিন্তু এখানে কান দিয়ে দেখে দিয়েছে, সেহেতু এই বাক্যটা যোগ্যতা শর্ত লঙ্ঘন করেছে। এবার দেখো আকাঙ্ক্ষা কি জিনিস। আকাঙ্ক্ষার সংজ্ঞাটা হচ্ছে এরকম তারা যে বক্তা, কোনো বক্তা কিছু বলছে, কথা বলছে, আমি বোঝাচ্ছি, বইয়ের ভাষা নয়, আমি নিজের ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, যাতে বিষয়টা তোমরা সহজভাবে বুঝতে পারো। কোনো বক্তা তার বক্তব্যটা প্রকাশ করছে, বক্তব্যটা প্রকাশ করতে করতে হট করে থেমে গেল, তাহলে কি হয়? তাহলে দেখবে বক্তা আর শ্রোতার একটা, মানে যিনি শুনছে বক্তার সামনে বসে, শ্রোতার একটা জানার ইচ্ছা বা চাহিদা তৈরি হয়। বক্তা, আবারও বলছি, বক্তার বক্তব্য যখন বলতে বলতে হঠাৎ থেমে যায় এবং তারপরে যিনি শুনছেন শ্রোতা, শ্রোতার জানার প্রবল চাহিদা যখন বৃদ্ধি পায়, তখন তাকে আমরা আকাঙ্ক্ষা বলি। যেমন আমি যদি লিখি আমি তোমাকে, আমি তোমাকে দিয়ে ডট ডট, এই যে আমি তোমাকে ডট ডট, 4-5টা ডট দিয়ে দিলাম, তার মানে এরপর কি আমি কথাটা বলছি আমি তোমাকে, এবার যে শুনছে শ্রোতা, সে এই যে ড্যাশটা রইল শূন্যস্থানটা, এই শূন্যস্থানের মধ্যে সে কিন্তু বিভিন্ন শব্দ পাঠাতে পারে। সে বলতে পারে যে, সে ভাবতে পারে, সে মানে একটা কথা বলতে চায়, কাল কোথায় দেখেছি, হ্যাঁ, কোথায় যাচ্ছিল, ইত্যাদি। হ্যাঁ, এই যে মানে কি ও কি বললাম, বক্তা এমন একটা কথা বলছে, যে কথাটা বক্তা বলছে, বলা শোনার পর বক্তা কিন্তু থামছে ওইখানটা বলে, থামার পর শ্রোতার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে যে বক্তা কি বলতে চাইছে, এই আগ্রহ বেড়ে যাওয়াকে বলা হয় আকাঙ্ক্ষা। যদি এরকম প্রশ্ন দিয়ে দেয় পরীক্ষার হলে এবং বলে বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘন করেছে, তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে এটা বাক্য নির্মাণের আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘন করেছে। কি বললাম? বাক্য নির্মাণের আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘন করেছে। আর নেক্সট বন্ধু রয়েছে আসক্তি বা নৈকট্য। এটা তোমরা ভালো করে শুনবে যে আসক্তি বা নৈকট্য কি। আসক্তি বা নৈকট্য হচ্ছে বন্ধু যে তোমরা ছোটবেলায় মানে 3, 4, 5-এ এরকম কোনো একটা ক্লাসে তোমরা মনে হয় ইংলিশে রিঅ্যারেঞ্জ করেছিলে। হ্যাঁ, ইংলিশে রিঅ্যারেঞ্জ করেছিলে, তো সেই এলোমেলো সাজানো থাকতো সেন্টেন্সগুলো, আমাদেরকে সাজিয়ে সাজিয়ে লিখতে হতো। তো এখানে হচ্ছে বাক্যটার মধ্যে এলোমেলো থাকবে। আসক্তির ক্ষেত্রে বাক্যটার মধ্যে শব্দগুলো বা পদগুলো এলোমেলো থাকবে, আর সেটা আমাদের সাজিয়ে নিতে হয়। আসক্তিহীন হলে এলোমেলো থাকবে, আর আসক্তি শর্ত পূর্ণ হলে বাক্যটা সাজানো থাকবে। এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কথা। তো আমি যদি একটা উদাহরণ লিখি এখানে, যে মানুষ মানুষ খাঁটি গরুর দুগ্ধ খায়, মানুষ খাঁটি গরুর দুগ্ধ খায়, এই যে বাক্যটা হয়, হ্যাঁ, তাহলে বাক্যটার মধ্যে এলোমেলো নিশ্চয়ই কিছু আছে, কারণ গরু আবার খাঁটি হবে কি করে, গরুর দুগ্ধ খাঁটি হতে পারে, তাই তো বন্ধু প্রশ্নটা, এটা তো আমাদের মেন প্রশ্ন, যে গরু আবার খাঁটি হবে কি করে, গরুর দুগ্ধটা খাঁটি হবে, তাদের জল মেশানো আছে কি না মেশানো আছে সেটার উপর খাঁটিত্ব নির্ভর করবে, কিন্তু গরু খাঁটি এরকম হয় না। তাই এখানে শব্দ দুটো এলোমেলো করে দেওয়া রয়েছে, মানে তারা আমাদের অরিজিনাল যে আসল যে ওয়ার্ডটা হবে বা আসল যে আমাদের সেন্টেন্সটা হবে, উত্তরটা কি হবে না, মানুষ গরুর খাঁটি দুগ্ধ খায়, গরুর খাঁটি দুগ্ধ খায়। তাহলে তোমাকে যদি এরকম দিয়ে দেয় তোমাদের পরীক্ষায় যে মানুষ খাঁটি গরুর দুগ্ধ খায়, হ্যাঁ, তো প্রশ্ন দিল এটা বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘন করেছে, তখন তোমরা একটু ভালো করে বাক্যটা দেখে নেবে, দেখে নিয়ে একটু সাজিয়ে নেবে মনে মনে, তারপরে তোমরা কিন্তু লিখে দেবে যে এই বাক্যটি বাক্য নির্মাণে আসক্তি শর্ত বা নৈকট্য শর্ত লঙ্ঘন করেছে। এই ছিল আমাদের বাক্য নির্মাণের শর্তের যে 3টে ভাগ, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, তার মূল যে সংজ্ঞা এবং তার সে আমরা কীভাবে ভাব মানে তৈরি করব বা সেভাবে উত্তর করব, কোনটা যোগ্যতাহীন শর্ত লঙ্ঘন করেছে, কোনটা আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘন করেছে, কোনটা নৈকট্য শর্ত লঙ্ঘন করেছে, সেটা আমি কাজে ক্লিয়ার করে বলে দিলাম খুব সহজ করে, এবং নিজের মতো ভাষায় তোমরা একটু বইয়ে দেখে নিও, সংজ্ঞা তোমরা বইয়ের ভাষায় লিখে নিও, অসুবিধা নেই, আর এটা লিখলেও কিন্তু চলে। তাই চেষ্টা করবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে, এবং অবশ্যই তোমরা এটা দেখে নাও। আমি পরের পার্টটায় আমি আসছি বাক্যের, তোমরা তখন এটা দেখে নাও, কারো কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর কমেন্টে, এবং কমেন্টে জানালে কি হয় না, কমেন্টে জানালে আমরা তাহলে যা যেখানে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা আমরা ঠিক করতে বা ঠিক করে দেব।
এবং আমি আবারও বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে কখনই কোনো ভিডিও যদি আমার এই চ্যানেলে আপলোড আমি করি তাহলে যাতে খুব দ্রুত অতি শীঘ্র তোমাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায়। সেই জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে, কারণ যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা 9-এ রয়েছো বা 6, 7, 8 রয়েছো, আগামী দিন তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা লাগবে। এটা শুধুমাত্র ক্লাস 10-এর জন্য নয়, আগামী দিন পর্যন্ত লাগবে। যতদিন পড়াশোনার মধ্যে থাকবে তোমার ততদিন পর্যন্ত এটা লাগবে। তাই দেখতে থাকো বন্ধু। এবার দেখো, আমি ইতিপূর্বে বাক্য কাকে বলে দিয়েছি, সঙ্গে আমি দেখিয়েছি উদ্দেশ্য বিদেহ, সেই সঙ্গে হয়ে গেল আমাদের বাক্য নির্মাণের শর্তটা আমি বলে দিলাম। তো এবার আমি আসবো হচ্ছে যে বাক্যের যে ভাগ, সেই বাক্যের ভাগটা আমি একটু দেখাই, তারপর আমি আসছি অন্যান্য যেগুলো পাঠ রয়েছে। মুচ্ছেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ভালো না খারাপ। যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে, ভয় পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, যদি কোনো বিষয় খারাপ লেগে থাকে অবশ্যই জানিও কমেন্টে যে এই জায়গাটা খারাপ হচ্ছে, তাহলে আমরা ঠিক করার চেষ্টা করব। তো আমি এবার আমি দেখাবো হচ্ছে বাক্যের ভাগ। হ্যাঁ, এবার বাক্যের ভাগ হচ্ছে, তোমরা জানো যে বাক্যেরও ভাগ রয়েছে, কারণ তোমরা ইংলিশেও করেছো হয়তো ইতিপূর্বে, তোমরা কোনো বাংলা বইয়েও বাংলার মধ্যে বা ব্যাকরণের মধ্যেও তোমরা করেছো, কোনো একটা ক্লাসে, হয়তো তোমাদের এই মুহূর্তে মনে নেই, তবু যখন করাবো এটা দেখবে তোমাদের মধ্যে মনে পড়ে গেছে। তো এবার এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। এবার হচ্ছে সাধারণত আমরা বাক্যে দুটি ভাগ, একটা হচ্ছে গঠনগত ভাগ আর একটা অর্থগত ভাগ। ঠিক আছে, কি বললাম? একটা হচ্ছে গঠনগত ভাগ, একটা হচ্ছে গঠনগত ভাগ আর একটা হচ্ছে অর্থগত ভাগ। অর্থগত ভাগ। এবার বন্ধু, গঠনগত ভাগের মধ্যে আমাদের জানো যে কি কি রয়েছে তোমরা? গঠনগত ভাগের মধ্যে রয়েছে সরল বাক্য, গঠনগত ভাগের মধ্যে রয়েছে সরল বাক্য, যৌগিক বাক্য, রয়েছে জটিল বাক্য, রয়েছে মিশ্র বাক্য এবং মিশ্র বাক্য। এবার এই যে অর্থগত ভাগ, এই অর্থগত ভাগের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। অর্থগত ভাগের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। তো সেগুলো ভাগটা লিখিয়েই দিই এখন, বলেই দিই, পরে যখন আলোচনা করব তখন আসবো। তো গঠনগত ভাগটা নিয়ে মেনলি আলোচনা করব যতটা হয় আজকেতে, তারপর অন্যদিন আর একটা ভিডিও তৈরি করে বা করে তোমাদের এই চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো গঠনগতভাবে ভাগ করাকে আমরা এখানে 4টে দেখিয়েছি, যদিও বাক্যকে মূল 3টে ভাগ করা হয়। কি বললাম? একদম মূল হচ্ছে 3টে ভাগ, গঠনগত দিক থেকে বাক্যের মূল 3টে ভাগ, সরল, যৌগিক, জটিল, আর একটা যোগ করা হয়েছে যে মিশ্র। হ্যাঁ, তোমরা জানো যে সরল বাক্য কি, বা তোমরা ইতিপূর্বে করেছো, ইংলিশেও করেছো, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স হিসেবে, হ্যাঁ, আর মিক্সড বাক্য, সেন্টেন্স হিসেবে। তো এই হচ্ছে গঠনগত ভাগটা। আর তোমাকে অবশ্যই দেখতে হবে হচ্ছে এবার অর্থগত ভাগটা। অর্থগত ভাগের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। অর্থগত ক্ষেত্রে প্রায় নেই করে 7টা ভাগ রয়েছে। দেখো 7টা ভাগ কি কি, তোমরা যারা জানো ঠিক আছে, যারা জানো না বা যারা বই কিনতে পারোনি বা বই তোমরা খুলছো না, তারা এখান থেকে দেখে নিতে পারো, কাজে লাগবে। এক হচ্ছে নির্দেশক বাক্য। কি বললাম? অর্থগত ভাগে 7টা ভাগ। প্রথম হচ্ছে নির্দেশক বাক্য, নেক্সট হচ্ছে প্রশ্নবাচক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য, নেক্সট বলো তোমরা অনুজ্ঞাবাচক বাক্য, 3 হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, 4 নম্বরটা বলো? 4 নম্বর হচ্ছে যে ইচ্ছাবাচক, বা আমাদের আগে বলি প্রার্থনাসূচক বাক্য। 5-এ কি আছে না, 5-এ আছে সন্দেহবাচক বাক্য। 5-এ কি বললাম? 5-এ হচ্ছে সন্দেহবাচক বাক্য। 6-এ কি? 6-এ হচ্ছে আবেগসূচক বাক্য। 6-এ আবেগসূচক বাক্য। আর 7-এ হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। কি বললাম? শর্ত সাপেক্ষ বাক্য। তাহলে দেখো, তোমরা বোর্ডটা ভালো করে দেখে নাও যে বাক্যের দুটো ভাগ সাধারণত হচ্ছে একটা গঠনগত ভাগ
আর একটা অর্থগত ভাগ। গঠনগত ভাগকে আমরা সাধারণত 3টে ভাগ করি, তবে বইয়ে আমাদের 4টে দেওয়া রয়েছে। আমরা 3টে ভাগে জেনে এসেছি, 4টেও কিন্তু রয়েছে সিলেবাসে। তো একদম মেন ভাগ 3টে, সরল, যৌগিক, জটিল, আর মিশ্রটা একটা রয়েছে। তাহলে আমরা 4টেও লিখতে পারি। আর অর্থগত দিক থেকে বাক্যের 7 ভাগ রয়েছে: নির্দেশক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, প্রার্থনাসূচক, সন্দেহবাচক, আবেগসূচক, শর্ত সাপেক্ষ। আবারও বলছি, অর্থগত দিক দিয়ে 7টি ভাগ রয়েছে: নির্দেশক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, প্রার্থনাসূচক, সন্দেহবাচক, আবেগসূচক এবং শর্ত সাপেক্ষ বাক্য। এই 7টি আর ওখানে 4টি মূলত। এবার তোমরা জানো যে কী ধরনের প্রশ্ন হতে পারে না, বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন কোশ্চেন ব্যাংক, বা তোমরা যদি বিভিন্ন বিগত বছরের প্রশ্নপত্র ঘাঁটো, সেখানে তোমরা দেখতে পাবে যে হয়তো বাক্য পরিবর্তন করতে হয়েছে। একটা বাক্য দিয়েছে, সেখানে হয়তো বাক্যটা সরল বাক্যে দিয়েছে, বললো তোমাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। নতুবা একটা বাক্য দিয়ে দিয়েছে, দিয়ে হয়তো বললো এটা কোন শ্রেণীর বাক্য, ঠিক আছে। নতুবা কোনো একটা বাক্যের সংজ্ঞা লিখতে বললো, উদাহরণ দিতে বললো, এই ধরনের। বা গঠনগত বাক্য, গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার, বা প্রশ্ন করতে পারে অর্থগত দিক দিয়ে বাক্য কয় প্রকার। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে। আবার এদিকে যেমন একটা প্রশ্ন তোমার প্রশ্নবাচকে দিয়ে দেবে, দিয়ে বলে প্রশ্ন পরিহার করো, ঠিক আছে। নতুবা একটা বাক্য দিয়ে দিল, দিয়ে বললো এটাকে নির্দেশক বাক্যে রূপান্তর করো, বা এটাকে শর্ত সাপেক্ষ বাক্যে রূপান্তর করো। এইভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো পড়ে। তাই তোমরা কিন্তু সেইভাবেই এইগুলো প্র্যাকটিস করবে, আর সেইভাবেই তোমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যাও। একেবারে টেস্ট পেপার ধরো, টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করো। যার যা প্রশ্ন বিচিত্রা, কোশ্চেন ব্যাংক, বাংলার প্রশ্ন বিচিত্রা আলাদা করে, বা ডব্লিউবিটিএ, এবিটিএ টেস্ট পেপারগুলো রয়েছে, বা কারো যদি আরও অন্য কোনো বই থেকে থাকে, তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা যেখানে প্রাইভেট টিউশন পড়তে যাও, সেখানে অবশ্যই দেখো, বই দেখো, স্কুল দেখো, স্কুলে পড়াচ্ছেন হয়তো স্যারেরা, কিংবা তোমরা অবশ্যই ইউটিউবের বিভিন্ন যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল দেখতে পারো। আমার চ্যানেলটাই যে দেখতে হবে আমি সে কথাই বলবো না, আমার চ্যানেলটা যে শ্রেষ্ঠ সেটাও বলবো না। জানো যে আমি একদম নবাগত, একদম নতুন এই মানে দুনিয়ায়, তাই সঠিকভাবে হয়তো করতেও পারছি না, বা সঠিকভাবে আমি হয়তো ভিডিও তৈরি করতে পারছি না, বা কোথাও ভুল থেকে যাচ্ছে। তাই তোমরা অবশ্যই আমাকে কিন্তু একটু ক্ষমা করে দিও। আস্তে আস্তে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবো, ভুল শুধরে নিয়ে আমি আগামী দিন আরও ভালো করার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই কিন্তু আমাকে ভুলটা ধরিয়ে দেবে, হ্যাঁ। কারণ ভুল আমারও হয়, ভুল আমার হয় না নয়, ভুল মানুষ মাত্র হয়ে থাকে, তাই ভুলটা ধরিয়ে দেবে এবং সেই ভুলটা আমি শুধরে নেব। তো বন্ধু, প্রথম আমরা যে গঠনগত ভাগটা রয়েছে সেই গঠনগত ভাগে আমরা চলে যাব। গঠনগত ভাগের প্রথম যে ভাগটা তোমরা জানো, প্রথম ভাগে আমি কি লিখেছি দেখো, প্রথম ভাগে রয়েছে কিন্তু সরল বাক্য। তো এই সরল বাক্য সম্পর্কে আজকে একটু আলোচনা করা যাক, তাহলে আমরা আমাদের বাক্যটা কিন্তু আরো ইজি হয়ে যাবে, হ্যাঁ। এবং সকলকে বলছি যে সঙ্গে থেকো, সঙ্গে থাকলে কিন্তু তোমাদের ভালো হবে, খারাপ কিছু হবে না, হ্যাঁ। যত বেশি রিভাইজ করবে যে কোনো জিনিস, ততই কিন্তু তোমাদের পক্ষে খুব ভালো হবে। এবং এবং রিভাইজ আর অনুশীলনের কোনো বিকল্প হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। কি বললাম? রিভাইজ আর অনুশীলনের কিন্তু কোনো বিকল্প হয় না। যত বেশি প্র্যাকটিস, তত বেশি জিনিস তুমি আয়ত্ত করতে পারবে, তত বেশি তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো ফার্স্ট দেখো, সরল বাক্য কি জিনিস। সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা একটি মাত্র বাক্যখণ্ড বা বাক্যাংশ থাকে, তাকে আমরা সরল বাক্য বলি। বা অন্য হয় বলতে পারি, যে বাক্যের মধ্যে একটি মাত্র উদ্দেশ্য বা একটি মাত্র বিধেয় থাকে, তাকে আমরা সরল বাক্য বলে থাকি। দুটো উত্তরই ঠিক, দুটো উত্তরই ঠিক, যে কোনো একটা লিখলে তুমি অবশ্যই নাম্বার পাবে। কি বললাম? যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে, আবারও বলছি, যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সরল বাক্য। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে, তাকে আমরা বলি সরল বাক্য, হ্যাঁ। যেমন আমি যদি এখানে লিখি রাম ফুটবল খেলে, রাম ফুটবল খেলে, তাহলে দেখো বাক্যটার মধ্যে উদ্দেশ্য কোনটা? রাম,
কারণ কি বলেছি, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, হ্যাঁ, তাকে হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। আমি একটু আগেই বলে দিয়েছি। তাহলে দেখলে যে কি বললাম, বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য থাকবে এবং একটি বিধেয় থাকবে, তাকে আমরা সরল বাক্য বলে থাকি। এবার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলতে পারে তোমাদের পরীক্ষায় যে সরল বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো। কি বলতে পারে না, সরল বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো। সেক্ষেত্রে তোমরা বৈশিষ্ট্য কি লিখবে? সেক্ষেত্রে তোমাদের বৈশিষ্ট্য কিন্তু লেখা অত্যন্ত সহজ। কি বললাম, সরল বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণটা দেখলে কিন্তু তোমরা বৈশিষ্ট্যটা খুব সহজেই লিখতে পারবে। কারণ হচ্ছে দেখো, আমি ওখানে কিন্তু বলেই দিয়েছি সংজ্ঞার মধ্যে যে বাক্যে একটি উদ্দেশ্য থাকবে, একটি বিধেয় থাকবে। তাহলে এটা কি একটা বৈশিষ্ট্য হতে পারে না? অবশ্যই হতে পারে। আবারও বলছি, কি বললাম, যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র বিধেয় থাকবে, তাকে আমরা বলি সরল বাক্য। তাহলে নিশ্চয়ই সরল বাক্যের এটা একটা বৈশিষ্ট্য যে একটি উদ্দেশ্য থাকবে এবং একটি বিধেয় থাকবে। আচ্ছা, নেক্সট কি বৈশিষ্ট্য তোমরা লিখবে? নেক্সট বৈশিষ্ট্য তোমরা লিখবে যে অনেক সময় দেখা গেছে ক্রিয়াপদ সরল বাক্যে উহ্য থাকে। কি বললাম, ক্রিয়াপদ সরল বাক্যে উহ্য থাকে। যেমন আমি যদি লিখি আমি আমি রাম, হ্যাঁ, আমি রাম, এখানে দেখো ক্রিয়াপদ কিন্তু উহ্য আছে। কি বললাম, একটা বৈশিষ্ট্য বললাম যে বাক্যে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকবে। 2 নম্বর কি বৈশিষ্ট্য বললাম? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়া উহ্য থাকবে। ক্রিয়া উহ্য থাকবে। তার মানে দেখো, আমি একটা বাক্য দিয়েছি আমি রাম, এই যে রাম বলে আমি থেমে যাচ্ছি, তার মানে এখানে ক্রিয়াপদ তো উহ্য আছে, এখানে কিছু না কিছু তো আছে। আমি রাম বলছি, যারা বুঝতে পারে। কারণ আমি যদি বলছি এখানে লিখি, তাহলে বলছিটা কি ক্রিয়াপদ, তার মানে এটা এখানে উহ্য আছে। তাহলে কি ক্রিয়াপদ কিন্তু সরল বাক্যে উহ্য থাকতে পারে। নেক্সট হচ্ছে সরল বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। কি বললাম, সরল বাক্যে এক বা একাধিক সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া ভুল বলছি, সরল বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। একটা উদাহরণ লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি জিনিসটা। তাহলে একটা কি বললাম, আবারও বলছি, একটা বললাম একটা উদ্দেশ্য একটা বিধেয় থাকবে, একটা কি বললাম যে ক্রিয়াপদ উহ্য থাকবে, আর ফাইনালি লাস্ট কি বলছি, লাস্ট বলছি সরল বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। সরল বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া কি? এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ঠিক করে করতে পারি না। হ্যাঁ, বা যদি আমি হট করে লিখে দিই এখানে, সরি একটু ডিস্টার্ব হচ্ছে, তো এই জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, কিছু মনে করো না। দেখো, বলছে যে সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে যে কাজটা সম্পূর্ণ হবে, যে কাজ সম্পূর্ণ হচ্ছে বা হয়েছে, তাকে আমরা সমাপিকা বলি। আর অসমাপিকা কি? কাজ এখনো হয়ই নেই। হ্যাঁ, আমি যদি এখানে লিখি পুলিশ এলে চোর পালাবে, আমি যদি এখানে লিখি পুলিশ এলে চোর পালাবে, পুলিশ এলে চোর পালাবে, এখানে পালাবেটা হচ্ছে বন্ধু সমাপিকা ক্রিয়া, পালাবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর অসমাপিকা হচ্ছে এলে, কারণ এতে এখনো আসেই না। ঠিক আছে, কি বললাম, এলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ভালো করে বুঝে নাও যে ও এখনো আসেই নি, পুলিশ আগে আসুক তারপর তো চোর পালাবে, অর্থাৎ পুলিশ আসলে চোর পালাবে, এই যে এখনো আসেনি, যে কাজটা এখনো হয়নি, সেটাকে আমরা অসমাপিকা বলবো। আর পুলিশ এলে চোর পালাবে, তাহলে কাজটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, এই পালাবেটাকে আমরা সমাপিকা বলতে পারি। তাহলে আমরা 3টে বৈশিষ্ট্য দেখলাম সরল বাক্যের মধ্যে। তোমরা ভালো করে তোমরা শুনে নাও যে একটা দেখলাম যে বাক্যের মধ্যে একটা উদ্দেশ্য একটা বিধেয় থাকবে। ঠিক আছে, আবারও বলছি, বাক্যের মধ্যে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকবে। আর একটা কি বললাম, আর একটা বললাম যে অবশ্যই কিন্তু বাক্যের ক্রিয়াপদ উহ্য থাকতে পারে, বাক্যের ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। আর একটা বললাম বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নাও। তারপর আমি পরের যে অংশ আছে সেই অংশটায় আমি আসছি। আচ্ছা, তোমরা আর একটা
বৈশিষ্ট্য করতে পারো সরল বাক্যের, সেটা হচ্ছে কর্তার আগে অনেক সময় বিশেষণ আমরা বসাতে পারি। সরল বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু কর্তার আগে অনেক সময় বিশেষণ বসাতে পারি। যেমন ধরো বিশ্বকবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। তো এই বিশ্বকবি এটা হচ্ছে বিশেষণ, আর রবীন্দ্রনাথ হচ্ছে কর্তা, আর গীতাঞ্জলি লিখেছেন বিধেয়। ঠিক আছে, তাহলে কি বললাম, অনেক সময় উদ্দেশ্য বা কর্তার আগে কিন্তু বিশেষণ বসতে পারে। তাহলে 4টে বৈশিষ্ট্য বললাম, একটা আবারও বলছি, রিপিট করছি, রিপিট করতে কোনো দোষ নেই। এক হচ্ছে বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকবে। 2 কি বললাম, যে ক্রিয়াপদ অনেক ক্ষেত্রে উহ্য থাকতে পারে। 3 কি বললাম, 3 বললাম যে বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। আর 4 বললাম অনেক সময় বাক্যে দেখা যায় যে কর্তা বা উদ্দেশ্যের আগে বিশেষণ বসতে পারে। ওকে, কর্তা বা বিশেষণ বসতে পারে, কর্তার আগে বা উদ্দেশ্যের আগে বিশেষণ বসতে পারে। তার উদাহরণ আমি তোমাদের দিলাম। তো এই ছিল মোটামুটি আজকের, সরি একটু ডিস্টার্ব হচ্ছে, নড়ে আছে, ডোন্ট মাইন্ড, ঠিক করে দিচ্ছি। তো এই ছিল মোটামুটি তোমাদের সরল বাক্য সম্পর্কে আলোচনা। তো এবার পরবর্তী যে পার্টটা রয়েছে, পরবর্তী সরল বাক্যের পরে আমাদের কি রয়েছে না, তোমরা যে এটা করেছো সেখানে যৌগিক বাক্য রয়েছে, বা আমি যেটা দেখালাম 4টা, সেখানে যৌগিক বাক্য রয়েছে। যৌগিক বাক্য কি না, যৌগিক বাক্য হচ্ছে, তোমরা জানো যে অনেকগুলো অপ্রধান বাক্য, আচ্ছা আমি একটু মুছে নিই তারপর বলছি। যৌগিক বাক্য, যৌগিক বাক্য কি না, অনেকগুলো অপ্রধান বাক্য, অনেকগুলো অপ্রধান বাক্য বা উপবাক্য মিলে কিন্তু যৌগিক বাক্য হয়। কি বললাম, অনেকগুলো অপ্রধান বাক্য বা উপবাক্য মিলে কিন্তু যৌগিক বাক্য হয়। অনেকগুলো অপ্রধান বাক্য বা উপবাক্য মিলে কিন্তু যৌগিক বাক্য হয়। যেমন আমি এখানে লিখলাম জগদীশ বাবু ধনী, কিন্তু জগদীশ বাবু ধনী কিন্তু কৃপণ মানুষ, কিন্তু কৃপণ মানুষ। দেখো এখানে কিন্তু দুটো বাক্যকে, মানে অপ্রধান যে বাক্য দুটো, সেই দুটো বাক্যকে কিন্তু আমি একটা সংযোজক যে অব্যয় পদ, যেটাকে আমরা যেমন এবং, কিন্তু, এই যে জিনিসগুলো আমরা যোগ করেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা যোগ করেছি এই ধরনের পদ দিয়ে বা সংযোজক অব্যয় পদ দিয়ে। আমরা অব্যয় পদ কাকে বলে তাহলে জানতে হবে। অব্যয় হচ্ছে এমন এক ধরনের পদ যেগুলো কি হয়, যেগুলো স্ত্রী পুরুষ লিঙ্গ বচন ভেদে বসতে পারে, এর কোনো পার্থক্য হয় না। কি বললাম, অব্যয় এক ধরনের পদ যেগুলো স্ত্রী পুরুষ লিঙ্গ বচন ভেদে বসতে পারে, সেগুলোকে আমরা অব্যয় পদ বলে থাকি। তো এই হচ্ছে মূলত আমাদের অব্যয় পদের সংজ্ঞা। কি বললাম, যে সমস্ত পদগুলো স্ত্রী পুরুষ লিঙ্গ বচন ভেদে বসতে পারে তাদেরকে আমরা বলি অব্যয় পদ। এখানে দেখো কিন্তু, কিন্তু হচ্ছে এখানে সংযোজক অব্যয় পদ। তাহলে কি বললাম, অনেকগুলো অপ্রধান বাক্য, এক বা একাধিক অপ্রধান বাক্য যখন একটা বাক্যের মধ্যে ইউজ করা হয় তখন সেই বাক্যকে আমরা যৌগিক বাক্য বলি। এবার আমরা আসবো যৌগিক বাক্যের কি বৈশিষ্ট্য। যৌগিক বাক্যের বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই না। যৌগিক বাক্যের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে প্রধান খণ্ড বাক্যে একটি করে সমাপিকা ক্রিয়া থাকে। প্রধান খণ্ড বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে। আচ্ছা, খণ্ড বাক্যগুলিকে আমরা সংযোজক, আচ্ছা এটা হচ্ছে কিন্তু, কিন্তু বিয়োজক অব্যয়, হ্যাঁ, কিন্তু হচ্ছে বিয়োজক অব্যয়। জানো তোমরা যে অব্যয় বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, প্রধানয় অব্যয়, সমচ্ছয় অব্যয়, বিভিন্ন ভাগ রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু হচ্ছে বিয়োজক অব্যয়। তাহলে কি বললাম, প্রধান খণ্ড বাক্যগুলোকে সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা বা পদ দ্বারা আমরা যোগ করতে পারি। আচ্ছা, এই একটা গেল বৈশিষ্ট্য। আর একটা কি বৈশিষ্ট্য না, প্রধান খণ্ড বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, প্রধান খণ্ড বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে যে অর্থ এবং সামঞ্জস্যহীন, মানে অর্থ এবং সামঞ্জস্যহীন বাক্য দিয়ে কিন্তু যৌগিক বাক্য গঠন করা যায় না। অর্থ এবং সামঞ্জস্যহীন বাক্য দিয়ে কিন্তু যৌগিক বাক্য গঠন করা যায় না।
এই ছিল যৌগিক বাক্য। এবার ধরো যেমন ভোর হলে যদি যদি লিখি ভোর হয়, ভোর হয় এবং পাখিরা কুজন করে, ভোর হয় এবং পাখিরা কুজন করে। তাহলে এবংটা হচ্ছে এখানে সংযোজক অব্যয়। হ্যাঁ, এই আমি ধরো বিভিন্ন অব্যয়কে যখন যখন সেন্টেন্স পরিবর্তন শেখাবো বা বাক্য পরিবর্তন শেখাবো তখন কিন্তু এগুলো তোমরা আরো ভালো করে জানতে পারবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি কিন্তু, তবু, তবুও, কিন্তু, তবু, তবুও, এগুলো হচ্ছে বিয়োজক অব্যয়। কিন্তু, তবু, তবুও, এগুলো হচ্ছে বিয়োজক অব্যয়। আর সংযোজক অব্যয় হচ্ছে ও এবং। সংযোজক অব্যয় হলো ও এবং। এইগুলোই মূলত হচ্ছে আমাদের যৌগিক বাক্যের জানার বিষয়। এবার বন্ধু আমাদের পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে মানে জটিল বাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে আমাদেরকে একটু দেখতে হবে যে তার সংজ্ঞাটা কি, কারণ সংজ্ঞা না জানলে কিন্তু আমরা করতে পারবো না। তাই জটিল বাক্যের সংজ্ঞা কি না, বাক্যে একটা প্রধান খণ্ড বাক্য থাকবে, এক বা একাধিক উপবাক্য থাকবে বা অপ্রধান বাক্য থাকবে। কি বললাম? তাহলে জটিল বাক্যের সংজ্ঞা কি, আগে এটা মুছে দিই। জটিল বাক্যের সংজ্ঞা হচ্ছে বাক্যের মধ্যে, জটিল বাক্য সংজ্ঞাটা কি বললাম, বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকবে, বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকবে আর কতগুলি অপ্রধান বা আশ্রিত বাক্য থাকতে পারে, তাকে আমরা জটিল বাক্য বলি। যেমন আমি যদি লিখি যখন ভোর হয়, যখন ভোর হয় তখন পাখিরা কুজন করে। আবারও বলছি, যখন ভোর হয় তখন পাখিরা কুজন করে। তাহলে সংজ্ঞাটা কি বললাম? সংজ্ঞাটা বললাম বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকবে আর বাক্যের মধ্যে কতগুলি অপ্রধান বা আশ্রিত খণ্ড বাক্য থাকবে। হ্যাঁ, আশ্রিত বাক্য থাকবে বা উপবাক্য থাকবে, তাকে আমরা জটিল বাক্য বলি। আর এখানে একটা উদাহরণ আমি বোর্ডে দিয়েছি, তোমরা দেখো যখন ভোর হয় তখন পাখিরা কুজন করে। এবার কথা হচ্ছে আমাকে বৈশিষ্ট্যগুলো আগে জানতে হবে যে জটিল বাক্যের কি বৈশিষ্ট্য। তার আগে আমাদের জটিল বাক্যের কতগুলো জট সৃষ্টিকারী অব্যয় পদ রয়েছে, সেই জট সৃষ্টিকারী অব্যয় পদ আমি পরে আসছি। হ্যাঁ, আমি আগে জটিল বাক্যের বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে বলে দিচ্ছি। জটিল বাক্যের বৈশিষ্ট্য আমি একটা বলে দিয়েছি। প্রথমে সংজ্ঞা কি বললাম, একটা প্রধান বাক্য থাকবে। কি বললাম? একটা প্রধান বাক্য থাকবে। দুই কি বললাম? দুই বললাম কতগুলি অপ্রধান বাক্য থাকতে পারে। এক বললাম একটি প্রধান বাক্য থাকবে। দুই বললাম কতগুলি অপ্রধান বাক্য বা আশ্রিত বাক্য থাকবে। তিন ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। তিন হচ্ছে ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। এই মোটামুটি বৈশিষ্ট্য। আর এখানে দেখো তোমরা মেনলি বাক্য হচ্ছে, আমি কিন্তু এখানে এই যখন আর তখন এগুলোকে অ্যাড করেছি, যখন তখন অ্যাড করেছি। ঠিক আছে, এবার মেন যে বাক্যটা, মেনের বাক্য হচ্ছে ভোর হলে পাখিরা কুজন করে। ভোর হলে পাখিরা কুজন করে। ভোর হলে পাখিরা কুজন করে, এটা হচ্ছে সরল বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে সরল বাক্য। আর ওপরে যেটা আমি লিখলাম এটা হচ্ছে জটিল বাক্য। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সরল থেকে জটিলে করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মেরই একটা আমি অংশ এখানে বসিয়েছি, যখন আর তখন। এবার কথা হচ্ছে যখন আর তখন এগুলো কি জিনিস বা এগুলো কেন এইভাবে বসিয়ে আমাদের যোগ করতে হয়। তো জটিল বাক্যের ক্ষেত্রে জট সৃষ্টিকারী অব্যয় রয়েছে কতগুলো। কি বললাম? জটিল বাক্যের ক্ষেত্রে কতগুলি জট সৃষ্টিকারী অব্যয় রয়েছে। সেই জট সৃষ্টিকারী অব্যয়গুলো আমাদের মনে রাখতে হবে। যেমন যে, সে, আমি লিখে দিচ্ছি বোর্ডে। হ্যাঁ, জট সৃষ্টিকারী অব্যয় রয়েছে, সেটা আমাকে পরীক্ষায় যৌগিক দিক না কেন বা সরল দিক না কেন, সেখান থেকে যদি আমাকে বলে যে জটিল বাক্যে রূপান্তর করো, তখন আমাদেরকে এই জট সৃষ্টিকারী অব্যয়গুলোকে মনে রাখতে হবে। আর এই জট সৃষ্টিকারী অব্যয়গুলো মনে রাখলেই তাহলে অর্থ পরিবর্তন না করেই কিন্তু আমরা সেই বাক্যটাকে ট্রান্সফার করতে পারবো জটিল বাক্যে। যেমন দেখো জট সৃষ্টিকারী অব্যয় জটিল বাক্যের, আমি হেডিং করে দিলাম জটিল বাক্যে জট সৃষ্টিকারী অব্যয়। জটিল বাক্যে জট সৃষ্টিকারী অব্যয় পদ, এগুলো তোমরা মুখস্থ রাখবে যে জট সৃষ্টিকারী অব্যয় পদ কি কি। এক হচ্ছে যখন তখন। কি বললাম?
জট সৃষ্টিকারী অব্যয় যখন তখন। দুয়ে কি, দুয়ে হচ্ছে যে সে, হ্যাঁ জট সৃষ্টিকারী অব্যয় যে সে। তিনে দেখো তোমরা, তিনে হচ্ছে যা তা, তিনে হচ্ছে যা তা। চারে দেখো যত তত, যেমন যত মত তত পথ, এরকম তারা যত তত। পাঁচে হচ্ছে যেই সেই, যেই সেই। এটা তোমরা মনে রাখবে, মনে রাখলে কিন্তু কাজটা তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, যেমন তেমন করেছি, যত তত যিনি তিনি, ঠিক আছে, যিনি তিনি বসানো হয় না তো, যিনি তিনি, যেমন যিনি রাম তিনি কৃষ্ণ, রাম ও কৃষ্ণ। তো এইভাবে মোটামুটি এই কটা জট সৃষ্টিকারী অব্যয় আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। হ্যাঁ, বা আমি এখানে যেমন তেমনটা লিখতে পারি, যেমন তেমনটা হবে, ঠিক আছে। তোমরা মোটামুটি এই কটা জট সৃষ্টিকারী অব্যয় মনে রেখো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারবো, তাহলে আমরা খুব সহজেই কিন্তু, আমাকে ধরো কোনো বাক্য পরীক্ষা দিল এবং দিয়ে বলল যে সেই বাক্যটা হলো সরলে দিয়েছে, দিয়ে বললো এই বাক্যটা তুমি জটিলে ট্রান্সফার করো, বা হয়তো বলেছে এই বাক্যটা যৌগিকে দেওয়া রয়েছে তোমাকে করতে বললো জটিলে, তাহলে তোমাকে অর্থ পরিবর্তন না করে এই জট সৃষ্টিকারী অব্যয়গুলোকে প্রয়োগ করে সেই বাক্যটা কিন্তু ট্রান্সফার করতে হবে। যেমন আগেরটা দেখালাম, অ্যাকচুয়ালি বাক্যটা কি, ভোর হলে পাখিরা কুজন করে, ওটা সরল বাক্য ছিল, এবং ওটাকে যখন ট্রান্সফার করা হচ্ছিল বা করলাম জটিল বাক্যে, কি করলাম, যখন ভোর হয় তখন পাখিরা কুজন করে, তাহলে যখন আর তখন, ওটা কি, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি জট সৃষ্টিকারী অব্যয়। তো এটা ছিল আমাদের জটিল বাক্যের ক্ষেত্রে। এবার গঠনগত ক্ষেত্রে বাক্যের আমাদের যে লাস্ট পার্টটা, সেই লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। গঠনগত বাক্যের লাস্ট পার্টটা হচ্ছে কি না, গঠনগত বাক্যের ক্ষেত্রে লাস্ট পার্টটা হচ্ছে আমাদের মিশ্র বাক্য। এটা নিয়ে অতটা কিন্তু আমাদের পরীক্ষায় সেভাবে আসে না, তবুও কিন্তু আমরা এই অংশটাকে একটু দেখে যাব। আচ্ছা, মিশ্র বাক্য কি? মিশ্র বাক্য হচ্ছে যে বাক্যে একটা প্রধান বাক্য থাকবে। কি বললাম? যে বাক্যে একটা প্রধান বাক্য থাকবে। বন্ধু, এই ছিল আমাদের আজকে মিশ্র বাক্যের যে এটা আলোচনার মধ্যে করলাম। আর দেখলে তোমরা যে গঠনগত দিক থেকে বাক্যের যে ভাগগুলো, সেই ভাগগুলো আজকে আমি সবটা আলোচনা করে দিলাম। খুব শীঘ্রই আগামী দিন আমি কিন্তু নিয়ে আসবো যে অর্থগত দিক থেকে বাক্যের যে ভাগগুলো, সেই ভাগগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই তোমরা সঙ্গে থেকো, এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও আর ভালো লাগলেও জানিও। ওকে বন্ধু, অবশ্যই সঙ্গে থেকো, আগামী দিন সমস্ত ভিডিওগুলো আনতে চলেছি, তোমাদের কাজে লাগবে, তোমাদের দরকারের কথা, তোমাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই কিন্তু ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, তাই কোনোভাবেই কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। সঙ্গে থেকো, তোমাদের কাজে লাগবে, তোমাদের শিক্ষার উন্নতিতে কাজে লাগবে, তোমরা মাধ্যমিক যে পরীক্ষা দেবে তাতে তোমাদের অনেকটা হেল্প হবে এই আশা রাখছি। ক্ষতি কিছু হবে না, লাভের লাভই হবে। তো বন্ধু, এই ছিল আমাদের মূল আলোচনা। তো আজ বন্ধু এখানে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, এবং সকলে বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তাই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং তোমাদের যে বন্ধু যে গ্রুপ রয়েছে বা সোশ্যাল মিডিয়া যে গ্রুপ রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া গ্রুপে অবশ্যই চ্যানেলের লিঙ্কটিকে শেয়ার করে দিও। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করলাম। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো। আশা করি তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে, প্রিপারেশান তোমরা এইভাবেই চালিয়ে যাও। নমস্কার।